কমিউনিকেশন প্রবলেমও আছে, আবার অটিজম স্পেকট্রামও আছে। এই ধরনের কেসগুলো খুব কমপ্লিকেটেড কেস। ও কথা ঠিকই বলতে পারে কিন্তু কথা গুছিয়ে বলতে পারে না। এডিএইচডিও কিন্তু এমন একটা রোগ যেখানে সোশ্যাল কমিউনিকেশন ইম্পেয়ারমেন্ট হয়। আজকে খুব কনফিউজিং একটা অসুখ নিয়ে কথা বলতে এলাম। কনফিউজিং এজন্য যে অনেক ক্ষেত্রেই অনেক বাবা মারা আসলে এই শিশুটির হয়তো যেই রোগটা আমি বলবো সেই রোগটা আছে, কিন্তু হয়তো বাবা মারা বুঝতে পারছেন না। এটা একটা প্রবলেম হয়। অথবা ওই রোগটার মিসডায়াগনোসিস বা ভুল ডায়াগনোসিসটা হয়ে থাকে দেখে অন্যভাবে ট্রিটমেন্ট হতে থাকে, এটাও একটা প্রবলেম হয়। আজকে কথা বলবো কমিউনিকেশন ডিসঅর্ডার নিয়ে। কেন কথা বলতে চাচ্ছি আসলে? কারণ অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা অটিজমের সাথে অনেক সময় আমরা যেই রোগটাকে মিক্স করে ফেলি, অনেক সময় ভুলভাবে ডায়াগনোসিস হয়ে যায়। দুইটা রোগই আছে, কমিউনিকেশন প্রবলেমও আছে, ডিসঅর্ডারও আছে, আবার অটিজম স্পেকট্রামও আছে। এই ধরনের কেসগুলো খুব কমপ্লিকেটেড কেস, কিন্তু শিশুরা হয়তো বাবা মারা হয়তো ডাক্তার দেখাচ্ছেন, চিকিৎসা নিচ্ছে, অটিজম মনে করছি, কিন্তু বাচ্চার অনেক সময় এডিএইচডি মনে করি, কিন্তু বাচ্চার কোনো রকমেরই উন্নতি হচ্ছে না। সো প্রপার কমিউনিকেশন ডিসঅর্ডারকে আসলে আমাদের জন্য জানাটা খুব প্রয়োজন। সব কমিউনিকেশনের সমস্যা বা যোগাযোগ স্থাপনের সমস্যা, বা বাচ্চা অন্য মানুষের সাথে মিশতে চাচ্ছে না, বাচ্চা বন্ধুত্ব করছে না, বাচ্চা সময় অনুযায়ী সঠিক কথা বলতে পারছে না, বাচ্চা চুপ করে আছে, তো এই ধরনের সমস্যাগুলোই আসলে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার না। তো আজকে কথা বলবো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারের মধ্যে একটা অন্যতম রোগ, নাম হচ্ছে কমিউনিকেশন ডিসঅর্ডার, এবং এর মধ্যে থাকা যেই রোগগুলো আছে সেগুলো নিয়ে। হ্যাঁ, কমিউনিকেশন ডিসঅর্ডার একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বলতে বুঝাচ্ছি মানে মস্তিষ্কের বিকাশজনিত রোগ। এই মস্তিষ্কের বিকাশজনিত রোগ যেইগুলো আছে এর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট ক্যাটাগরি হচ্ছে কমিউনিকেশন ডিসঅর্ডার। কমিউনিকেশন ডিসঅর্ডার আসলে মানে যেটা অটিজম না, যেটা এডিএইচডি না, যেটা বুদ্ধি প্রতিবন্ধিতা না, যেটা স্পিচ প্রবলেম না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে কমিউনিকেশন ডিসঅর্ডার। একটা আলাদা রোগ হিসেবে ডায়াগনস্টিক যেই স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল 5, যেটা DSM-5 আমরা বলে থাকি, যেটার উপর ভিত্তি করে আমরা এই মানসিক রোগগুলোর, যেটা ব্রেনের বিকাশজনিত রোগগুলোকে ক্লাসিফাই করে থাকি, এর মধ্যে একটা চলে আসে কমিউনিকেশন ডিসঅর্ডার। কমিউনিকেশন ডিসঅর্ডার আসলে 4 ধরনের হয়ে থাকে। 4 ধরনের বলতে আমি যদি একটু এক্সপ্লেইন করি আপনাদেরকে, একটু সহজ হবে জিনিসটা। প্রথমে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার। দেখবেন আমি একটু ব্যাখ্যা করি আমার কেস বেসড, হ্যাঁ, তাহলে আপনাদের জন্য এটা বুঝতে সহজ হবে। ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার হচ্ছে, ধরেন যে বাচ্চাটা শব্দ বা ল্যাঙ্গুয়েজ আসলে বলতে পারছে না প্রপারলি, সে হয়তো কথা বলতে পারে কিন্তু বাক্যটা ঠিকমতো গঠন করতে পারছে না। অনেক বাচ্চা, অনেক বাবা মা আমাদের কাছে আসেন, এসে বলে যে ও কথা ঠিকই বলতে পারে কিন্তু কথা গুছিয়ে বলতে পারে না। তো এই জন্য ও খুব একটু আনইজি ফিল করে, বন্ধু বান্ধবের মানে স্কুলে গেলে কথা বলতে চায় না, চুপ করে থাকে, কারণ কথা বলতে গেলে ও অনেক সময় উল্টাপাল্টা কথা বলে ফেলে, বা শব্দ যেটা বলা দরকার হয়তো মিসিং শব্দ হয়ে যায়, হ্যাঁ, কিছু শব্দ বলে না। তো এই ধরনের শব্দ গঠনের সমস্যা, ল্যাঙ্গুয়েজের সমস্যা, এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার। এরপর যেটা দ্বিতীয় যে ডিসঅর্ডারটা আছে সেটা হচ্ছে চাইল্ডহুড অনসেট ফ্লুয়েন্সি ডিসঅর্ডার, স্টাটারিং বা স্ট্যামারিং বলে থাকি। হ্যাঁ, মানে যেটা তোতলানো। তো তোতলানোর বিষয়টা খুব ইম্পর্টেন্ট এই জন্য, কারণ অনেক বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা থাকে, এবং অ্যাডাল্টহুডেও অনেকের মধ্যেই এই স্টাটারিং বা স্ট্যামারিংয়ের বিষয়টা থাকে। এটাও কিন্তু এক ধরনের কমিউনিকেশন ডিসঅর্ডার। কমিউনিকেশন ডিসঅর্ডার এর মধ্যে স্টাটারিংটা চলে আসে এই জায়গা থেকে যে এখানে 3টা ক্রাইটেরিয়া খুব ইম্পর্টেন্ট। স্ট্যামারিং বা স্টাটারিংয়ে 3টা ক্রাইটেরিয়া হচ্ছে রিপিটেশন, মানে একই কথা শব্দটা ভেঙে 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 একটু একটু করে বলছে, রিপিট করে 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 শব্দটা পুরো কমপ্লিট করছে। এটা হচ্ছে প্রথমত, এটা এই এক ধরনের স্টাটারিং হয়। তারপর প্রলংগেশন, কথাটা বলতে গেলে অনেকক্ষণ ধরে টেনে একটা কথা বলে শেষ করতে হয়, এটাও এক ধরনের স্টাটারিং। আর সাইলেন্ট ব্লক, এই যে আমি একটা কথা বললাম সাইলেন্ট ব্লক, এটা আমি বলে ফেলতে পারতাম কিন্তু একটা কথা, একটা শব্দ বলার পর একটা ব্লক
বা একটু চুপ থেকে আবার আরেকটা শব্দ বলা, একটু গ্যাপে গ্যাপে কথা বলা, এটাও এক ধরনের স্টাটারিং। তাহলে স্টাটারিংয়ের 3টা বেসিক প্যাটার্ন আমি বললাম, বা তোতলানো যেটা আমরা সহজ বাংলায় বলে থাকি, এটাও এক ধরনের কিন্তু কমিউনিকেশন ডিসঅর্ডার। এবং থার্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পিচ সাউন্ড ডিসঅর্ডার, অর্থাৎ শব্দটা যে করছি, আমি যে একটা কথা বলছি, এটার সাউন্ডটা হ্যাঁ সেটা প্রপার না, সেটা আমি একটু ভুল বলে ফেলছি। যেমন ধরেন অনেক বাচ্চা স্কুলকে বলে কুল, ধরেন আমি এক্সাম্পল দিচ্ছি, এরকম শব্দটা স্পষ্ট করে উচ্চারণ করছি না। এটা মানে জিনিসটা আসলে এরকম হয় যে এটা এত সিভিয়ারও হয়ে যায় যে বাচ্চারা প্রচণ্ড পরিমাণে বুলিংয়ের শিকার হয়, কারণ সে হয় এরকম অস্পষ্ট কথা বলছে, অথবা সে বিভিন্নভাবে তোতলাচ্ছে, অথবা সে ঠিকমতো শব্দই গঠন করতে পারে না। তো আমি 3টা টাইপ বললাম। ফোর্থ যেই টাইপটা, যেটা খুবই ইম্পর্ট্যান্ট আজকের আমার এই ডিসকাশনে, সেটা হচ্ছে সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার। রাইট, এইটার সাথে আমাদের আসলে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারকে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। আমরা বাচ্চাদেরকে মনে করি বাচ্চা কি অটিজমে ভুগছে, বাচ্চার কি অটিজম আছে, বাচ্চার কি এডিএইচডি আছে, বাচ্চার এই প্রবলেমগুলো নাকি অন্য কোনো সমস্যা। সো সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার, বা অনেক সময় এটাকে সোশ্যাল প্র্যাগমেটিক কমিউনিকেশন ডিসঅর্ডার আমরা বলি, প্র্যাগমেটিক কমিউনিকেশন ডিসঅর্ডার। সো এটা বলতে আসলে কি বোঝায়? অবশ্যই সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার আর অটিজম এক না। সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার আর অটিজমের মিল জায়গাটা হচ্ছে 2টা ক্ষেত্রেই কমিউনিকেশনের সমস্যা। সে হয়তো কথা বলতে পারে, তার শব্দ স্পষ্ট করে বলতে পারে, হ্যাঁ, বা বাক্য গঠনে কোনো সমস্যা নাই, কিন্তু সে কমিউনিকেট করতে পারছে না। কমিউনিকেট করতে পারছে না বলতে কি বোঝায়? এটার যদি আমি বেসিক মানে ক্রাইটেরিয়াটা বলি, কমিউনিকেশনটা এরকম প্রবলেম। একটা হচ্ছে যে হয়তো শব্দ সে বলতে পারে, কিন্তু পরিবেশ অনুযায়ী সে কথা বলতে পারছে না। আমরা অনেক সময়, আমার কাছে প্যারেন্টরা এসে বলে যে কত শিখাই যে সালাম দাও সালাম দাও, কিন্তু সালাম দেয় না। আমরা অনেক সময় মনে করি যে এই যে গ্রিটিংস দিচ্ছে না, পরিস্থিতি একটা পরিবেশে গেলে বাচ্চাটা চুপ করে আছে, কথা বলতে চাচ্ছে না, এই ধরনের সমস্যাটা হয়তো এংজাইটি ডিসঅর্ডার বা সোশ্যাল এংজাইটি ডিসঅর্ডার। কিন্তু যেই বাচ্চাদের ছোটবেলা থেকে, আর্লি চাইল্ডহুড থেকে এই ধরনের সমস্যাটা থাকে এবং কোনোভাবেই তাকে শেখানো যাচ্ছে না, হতে পারে এটা সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার। তারপর সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে পরিবেশ বা পরিস্থিতি বা পার্সন অনুযায়ী, ব্যক্তি অনুযায়ী সে তার কথাটাকে চেঞ্জ করতে পারে না। আমি একটু এক্সাম্পল দিই। ধরেন আমরা একটা বাচ্চা, সে বন্ধুর সাথে যেই শব্দ চয়ন করে যেভাবে করে কথা বলে, আমরা কিন্তু স্বাভাবিক পরিবেশে পরিস্থিতিতে আমরা কিন্তু যখন একটা ক্লাসে শিক্ষক ঢুকে, আমি কিন্তু সেভাবে কথা বলবো না। একটা বাচ্চা কিন্তু সেভাবে কথা বলার কথা না। অন্তত পক্ষে 5 বছর পার হয়ে যাওয়ার পর তার কিন্তু এই সেন্সটা, তার ব্রেইনের এই ডেভেলপমেন্টটা হয়ে যাওয়ার কথা, যে সে লার্ন করে ফেলে, সে শিখে ফেলে যে কোথায় কিভাবে করে একটু কথা বলতে হয়। কিন্তু দেখা যাচ্ছে যে একটা বাচ্চা ফ্রেন্ডদের সাথেও যেভাবে কথা বলছে, ঠিক একইভাবে সে শিক্ষকের সাথেও কথা বলছে। আমাকে একজন প্যারেন্ট একবার এসে বলছিলেন যে টিচারকে একটা বকা দিয়ে দিয়ে কথা বলে মনে হয়। টিচার এসে আমাকে বলছে যে ও আমার সাথে এইভাবে কথা বলে কেন, একটা সম্মান করতে জানে না। তাহলে এই যে বাচ্চাটাকে মিসজাজ করে ফেলছে মানুষজন, যে তার মানে ওর বাবা মা কিছু শিখায় নেই, এভাবে করে কথা বলে কেন, পরিবেশ পরিস্থিতি না বুঝে একটা বাজেভাবে একটা মন্তব্য করে দিল, এত রুড। হ্যাঁ, সো ব্যাপারটা হয়তো এই আমরা যে কমিউনিকেট করি, এটা কিন্তু আমাদের সোশ্যাল কমিউনিকেশন, আমাদের ব্রেইনের বুদ্ধিমত্তার সাথেও যেমন রিলেটেড, তেমন সোশ্যাল ডেভেলপমেন্ট কিন্তু আলাদা একটা ধারা, ডেভেলপমেন্টের আরেকটা আলাদা একটা চ্যাপ্টার। দেখা যায় যে যাদের সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার থাকে, তারা, আমরা যে আশেপাশের পরিবেশ থেকে কিছু জিনিস আমরা লার্ন করি, শিখিত সব কিছু তো আমাদের আসলে কি বাচ্চাদেরকে আমরা শিখিয়ে দিই যে তুমি কোথায় কোন পরিবেশে কিভাবে কাজ করবে। কিছু জিনিস কিন্তু আমরা শিখাই, কিছু জিনিস আমরা বন্ধুদের থেকে, শিক্ষকদের থেকে, অন্য আশেপাশের মানুষদের থেকেও আমরা শিখে ফেলি। যেমন ধরেন আমি একটা জায়গায় গেলাম, একটা মানুষের খুব মেজাজ খারাপ, আমি কিন্তু এটা জানি যে মেজাজ খারাপের মধ্যে একটা কথা এভাবে করে বলে ফেলা যাবে না, যেটাতে সে হয়তো আরো রাগ হয়ে যাবে। এটা কিন্তু একটা সোশ্যাল স্কিল বা একটা সামাজিক দক্ষতা। কিন্তু যার সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার থাকবে, সে ছোটবেলা থেকে এরকমই ব্যাপারটা, যে সে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তার নিজের কথার ধরনটাকে বদলাতে পারে না। যেমন টিচারের সামনেও এরকম করেই কথা বলে ফেললো, এরকম একটা অদ্ভুতভাবে, যেটাতে টিচার মনে করলো যে একটা বেয়াদব বাচ্চা। সো আরেকটা প্যাটার্ন হচ্ছে
মেটাফোর্স বা সার্কাজম অথবা জোকস না বুঝতে পারা। আমি এটা অ্যাডোলেসেন্ট বাচ্চাদের ক্ষেত্রে এটা আসলে খুবই পাই। আমার কাছে একবার একজন বাবা মা আসলেন, এসে বললেন যে ওর কোনো বন্ধু নেই, আমার বাচ্চাটার, ও মনে হয় ক্লাস 6-7-এ পড়ে, ওর স্কুলে কোনোই বন্ধু নেই। ও বন্ধু নেই কেন? বাবা মা বলছেন যে আসলে ও কারোর সাথে মজা নিতে পারে না, ওর সাথে যখন কেউ দুষ্টুমি করে, আমরাও এমন যদি কোনো সিম্পল দুষ্টুমি করি, ও খুব রেগে যায়, আমার বাচ্চাটা খুব সিরিয়াস। তো বাচ্চা সিরিয়াস এটা হতেই পারে, একটা ব্যক্তিত্বের একটা ধরন হয়তো যে একটা মানুষ একটু সিরিয়াস প্যাটার্নের হতে পারে, কিন্তু যখন তার এই সিরিয়াসনেসের জন্য সে প্রবলেম ফেস করছে তার ব্যক্তিগত জীবনে, তার স্কুল জীবনে, তার একাডেমিক ক্ষেত্রে অথবা তার অন্য সোশ্যাল লাইফে সে একটা প্রবলেম ফেস করছে, মানুষ তাকে ভুলই বুঝে যাচ্ছে, সে বন্ধুত্ব তৈরি করতে পারছে না, তার বন্ধু থাকছে না, সে অন্য মানুষরা তার উপর বিরক্ত হচ্ছে ক্রমাগত, অথবা সম্পর্কগুলো তার ক্রমাগতই ভেঙে যাচ্ছে, তখন আমাদের বুঝতে হবে, আমাদের একটু নিজেদের ভেতরের দিকে তাকাতে হবে যে আমারই কনভারসেশনে, আমারই কথার মধ্যে কি কোনো প্রবলেম আছে কিনা। একটা জিনিস আসলে কি, আমার যেটা আমি বলবো, আমি যদিও শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ, কিন্তু নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেগুলো মস্তিষ্কের বিকাশজনিত রোগ, এই রোগগুলো আসলে যার থাকে, তো তার ভেরি আর্লি চাইল্ডহুড, ছোটোবেলা থেকেই থাকে, এবং এটা কিন্তু সারা জীবনই থাকার কথা। সেটা অনেক সিভিয়ারিটিটা বেড়ে যায়, অথবা সেটা হয়তো মাইল্ড হয়ে যায়, কিন্তু এটা সারা জীবনই থাকে। কাজে অনেক অ্যাডাল্ট পার্সন, অনেক বড় মানুষ আছেন যারা এরকম দেখবেন যে সোশ্যাল সিচুয়েশন না বুঝেই কথা বলে ফেলে, একটা জোকস নিতে পারে না। জাস্ট একবার আমার কাছে একটা মেয়ে আসলো, ইয়াং মেয়ে, ওর বয়স হবে, মাত্রই বিয়ে হয়েছে, 24-25 মাত্র বিয়ে হয়েছে, এসেই ওদের ডিভোর্স হয়ে যাচ্ছে। তো মাত্র 3-4 মাস হয়েছে বিয়ে হয়েছে, কি সমস্যা? বলে যে আমি বুঝি না, আমার হাজবেন্ডেরকে আমি বুঝতেই পারছি না, আমাদের প্রতিদিন ঝগড়া হচ্ছে, কারণ আমি একটা সিম্পল জোকসও করতে পারি না ওর সাথে, এত সিরিয়াস একটা জোকসকে বললে ও ওই জিনিসটাকে, মানে ওই মিনিংটাকে, আমি যেটা বলবো সেটাকে অন্যভাবে নিয়ে নেয়। মানে এটার সিরিয়াসনেসটা কিন্তু এরকম ছিল না, কিন্তু অন্যভাবে ভাবে। সো আমি এভাবে করে পারছি না, আমাদের জিনিসগুলো আসলে বাড়তে বাড়তে এখন অনেক সিভিয়ার হয়ে গেছে, আমাদের প্রায় ডিভোর্স হয়ে যাচ্ছে। তো এই যে দেখেন যে এটা তো শিশুকালীন একটা রোগ, যেটা প্রাপ্ত বয়স্ক অবস্থাতেও রয়ে গেছে। হয়তো ওই মানুষটার পরে যখন ওই হাজবেন্ডের সাথে আমি আসতে বললাম, কথা বলতে যাচ্ছি, তখন আমি রেট্রোস্পেক্টিভ বা পিছনের দিকে যখন আমি হিস্ট্রি নিচ্ছি, যে তার চাইল্ডহুড থেকে, ছোট্টবেলা থেকে তার প্যাটার্নটাই এরকম, যে ওই ছেলেটা কখনোই সিরিয়াসনেস বা জোকস বা মেটাফোর্স নিতে পারে না। এক্সাম্পল দিই, যেমন ধরেন কোনো ইডিয়মস আমরা বলি না, যেমন নাচতে না জানলে উঠান বাঁকা, এটা একটা খুব কমন একটা প্রবাদ। কিন্তু এই ধরনের মানুষ যাদের সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার আছে, তাদেরকে এই কথাটা বলা হলে তারা মনে করবে কোথায় উঠান, মানে জাস্ট লিটারাল মিনিংটা নিবে। আমি যে শব্দগুলো বলেছি, এটার ভেতরে যে কি একটা মিনিং আছে, এটাকে তারা বুঝতেই পারবে না। কেন বুঝতে পারবে না? এটা এরকম না যে তাদের বুদ্ধি কম। ম্যাক্সিমাম কেসে দেখা যায় যাদের সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার আছে, তাদের কিন্তু ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটি হয়তো নেই, বা বুদ্ধি প্রতিবন্ধিতা নেই, বুদ্ধি ভালো রেজাল্ট করছে, ইভেন অনেক ভালো রেজাল্ট করছে, কিন্তু তাদের দেখা যায় যে ওই সেন্সটা, ব্রেইনের ডেভেলপমেন্টের ওই পার্টটাতে সমস্যা। দ্যাটস ওয়াই ও সোশ্যাল যে কিউগুলো আছে, আমরা বলি যে আমরা দেখছি যে একটা পরিবেশে গেলাম, ওখানে সবাই কীরকম বিহেভ করছে, ওইটা দেখে কিন্তু আমিও নিজেকে একটু গুটিয়ে নেই, আমিও কিন্তু ওই রকমভাবেই আমরা চলার চেষ্টা করি ওই পরিবেশটাতে। কিন্তু এই যে সোশ্যাল কিউ নেওয়া, সোসাইটির একটা পরিবেশ থেকে কিছু ইনফরমেশন নেওয়া, ব্রেইনে গিয়ে ওইটা অনুযায়ী একটা রিয়াকশন শো করা, এই জিনিসটা আসলে তারা করতে পারে না, ব্রেইন প্রসেসিংয়ের সমস্যা। দ্যাটস ওয়াই তাদের দেখা যায় যে নানান ধরনের প্রবলেম হতে থাকে, তারা নানান প্রবলেমে পড়ে যেতে থাকে। এমনকি যে আমি যেটা বললাম, যেটা চাইল্ডহুড থেকে ফ্রেন্ডদের সাথে সমস্যা, স্কুলে দেখা যাচ্ছে যে সে কারোর সাথে অ্যাডজাস্ট করতে পারছে না, অ্যাডজাস্টমেন্ট ইস্যু, তার রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ থাকছে না, এবং খুব কমনলি যেটা হয় যে কম্পিউটার বা ইন্টারনেট অ্যাডিকশন, কম্পিউটার বা মোবাইল নিয়ে বসে থাকে বাচ্চাটা, সারাদিন হচ্ছে সে মোবাইলে গেম খেলে। তো এই যে এক্সেসিভ ইন্টারনেট ইউজ বা গেমিং ইউজের যদি আমি কারণ বলতে চাই, এটা কিন্তু অন্যতম একটা কারণ সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার। কারণ ওইটা তো একপাক্ষিক একটা কমিউনিকেশন, মোবাইল বা আমি যখন ইন্টারনেট কোনোভাবে আমি ইউজ করছি, সেখানে আমার সোশ্যাল কোনো কিউ নিতে হচ্ছে না, আমি জাস্ট রিক্রিয়েশন,
আমি জাস্ট টাইমটা সুন্দর স্পেন্ড করতে পারছি। সো এইসব ক্ষেত্রে দেখা যায় এটা একটা কমফোর্ট জোন হিসেবে কাজ করে, এবং ওইভাবেই করেই সে ম্যাল অ্যাডাপটিভ কোপিং আমরা বলি, যে সে এভাবে করেই তার লাইফে কমফোর্ট দিতে দিতে একটা সময় হয়তো ওইদিকে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। সো এখানে মেইন কি বোঝাতে চাচ্ছি, মেসেজটা হচ্ছে যে প্রাইমারি ডিসঅর্ডার বা মূল কারণটা কিন্তু অন্তর্নিহিত বিষয়টা হচ্ছে সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার, কিন্তু ওই প্রবলেমটাকে সলভ না করার কারণে, ম্যানেজ না করতে পারার কারণে দেখা যাচ্ছে এর কনসিকুয়েন্সে বিভিন্ন রকমের প্রবলেম বা বিভিন্ন ধরনের রোগ ডেভেলপ করে যাচ্ছে। হয়তো আমরা ওই রোগগুলো দিকে নজর দিচ্ছি, হয়তো একটা মানুষের মধ্যে প্রচণ্ড এংজাইটি ডিসঅর্ডার ডেভেলপ করে গিয়েছে, হয়তো তার মধ্যে সোশ্যাল এংজাইটি ডিসঅর্ডারই হয়ে গেছে, সে সামাজিক পরিবেশে এখন প্রচণ্ড ভয় পায়, তার কোথাও সে পারফর্ম করতে চায় না। একজন অ্যাডাল্ট পার্সনেরও কিন্তু এটা হতে পারে, কিন্তু হয়তো তার মধ্যে চাইল্ডহুড অনসেট এই সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার ছিল, সে এটা ডায়াগনোসিস হয়নি, দ্যাটস ওয়াই আস্তে আস্তে তার এখন এংজাইটি ডিসঅর্ডার বা ডিপ্রেশন ডেভেলপ করে গিয়েছে। এই সমস্ত কেসে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমি ডিপ্রেশন, এংজাইটি এগুলোর ওষুধ দিয়ে যাচ্ছি, আমি কাউন্সিলিং করেই যাচ্ছি, ম্যানেজ করতে চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু আমি এই যে মূল প্রবলেমটা এসসিডি যা সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার, এটা নিয়ে আমি কোনো কাজ করছি না, তাহলে কিন্তু আসলে যেই রেজাল্ট আমার পাওয়ার কথা সেটা হবে না, বরঞ্চ আমরা আরও হতাশ হয়ে যাব যে আমাদের তো ট্রিটমেন্ট রেসপন্স করে না। সো ট্রিটমেন্ট রেসপন্স করানোর পেছনে একটা ডিটেইলড অ্যাসেসমেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট। অটিজমের সাথে এসসিডির ডিফারেন্সটা হচ্ছে, বা সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডারের ডিফারেন্সটা হচ্ছে, অটিজমেও সোশ্যাল কমিউনিকেশন ডেফিসিট থাকে। ইভেন যে সমস্ত বাচ্চার মাইল্ড অটিজম আছে, যে অনেক বেশি সিরিয়াস সিমটমগুলো অনেক বেশি সিভিয়ার না, খুব অল্প লেভেলের অটিজম, হাই ফাংশনাল অটিজম অনেক সময় বলা হয়ে থাকে, সেই সমস্ত কেসের সাথে এই রোগটার ডিফারেন্সিয়েট করা, পার্থক্য করাটা খুব কঠিন হয়ে পড়ে। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, অটিজমের ডায়াগনস্টিক ক্রাইটেরিয়াতে অবশ্যই রিপিটেটিভ প্যাটার্ন অফ বিহেভিয়ার থাকবে, মানে একই কাজ, কথা, চিন্তা বা যে কোনো একটা অথবা সবগুলোই বারবার করা, প্যাটার্নড ওয়েতে করা। আর একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে সেন্সরি ইস্যুস থাকে, হ্যাঁ, হাইপার স্টিমুলেশন অথবা হাইপো স্টিমুলেশন, বিভিন্ন শব্দ, গন্ধ, চিন্তা বা বিভিন্ন ধরনের ক্ষেত্রে দেখা যায় যে খুব হাইপার সেন্সিটিভিটি, সাউন্ড, বিভিন্ন ধরনের এই ইস্যুগুলোতে হাইপার সেন্সিটিভিটি বা হাইপো সেন্সিটিভিটি বা রিয়াক্টই করছে না, পেইনে তার কোনো রিয়াকশনই নেই। সো এই ধরনের প্যাটার্নগুলো কিন্তু সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডারে থাকবে না। তাহলে অটিজম এবং সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডারটা পার্থক্য আমরা করে ফেলবো, এই দুইটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া এসসিডিতে থাকবে না। এবং একই সাথে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এডিএইচডি। এডিএইচডিও কিন্তু এমন একটা রোগ যেখানে সোশ্যাল কমিউনিকেশন ইম্পেয়ারমেন্ট হয়। কিভাবে হয়? কারণ হচ্ছে এই এসসিডি তে যেমন কমিউনিকেশনের প্রবলেমটা আসে, সে এটা জানেই না, সে প্রসেসই করতে পারে না। এডিএইচডিতে সোশ্যাল কমিউনিকেশন প্রবলেমটা হয়ে থাকে কারণ খুব ইম্পালসিভ হয় পেশেন্ট। যার এডিএইচডি আছে সে খুবই ইম্পালসিভ হবে, হুট করে একটা কথা বলে ফেললো, সে কিন্তু জানে পরিবেশ পরিস্থিতি বুঝে কথা বলতে পারে, কিন্তু সে সব সময় এটা করছে না, কিন্তু মাঝে মাঝেই সে পরিবেশ পরিস্থিতি না বুঝে একটা কথা সাডেনলি বলে ফেলছে এবং এটার জন্য সে অপ্রস্তুত করা একটা পরিবেশের মধ্যে পড়ে যাচ্ছে অথবা অন্যদেরকে ফেলে দিচ্ছে। সো এটা বা অনেক হড়বড় করে অনেক কথা বলে ফেলছে, কোন পরিবেশে কোনটা বলা দরকার বলতে পারছে না। দুইটা জিনিস কিন্তু দুই রকম, এবং এই জন্যই এডিএইচডি, যেই বাচ্চাটা ফ্রেন্ডশিপ করতে পারছে না, এটা কিন্তু এডিএইচডিও হতে পারে, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারও হতে পারে, এটা সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডারও হতে পারে, এবং আরও আদার কিছু রিজনও আছে বা কারণও আছে যের জন্য হতে পারে। কিন্তু যেহেতু আজকে আমি আপনাদের সাথে আলাপ করছিলাম সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার নিয়ে, সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার কিন্তু দেখা গিয়েছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি স্টাডি দেখি, প্রিভ্যালেন্স হচ্ছে 7 to 8%, মানে 100 জনের 7 থেকে 8 জন 5 থেকে 17 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার কিন্তু থাকে। দ্যাটস ওয়াই এটা কিন্তু অনেক বড় একটা প্রিভ্যালেন্স, এবং যেটা আনডায়াগনোজড, আনম্যানেজড থেকে যায় এবং ভবিষ্যতে বড় বড় কমপ্লিকেশনসগুলো নিয়ে আসে। কাজে যদি আমরা এসসিডি ডায়াগনোসিস করতে চাই, প্রথমে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা টোটাল ডিটেইলড অ্যাসেসমেন্ট। সেই অ্যাসেসমেন্ট বাচ্চার চাইল্ডহুড হিস্ট্রি মাস্ট নিতে হবে, অন্য কোনো রোগ তার সাথে কোমরবিডিটি হিসেবে আছে কিনা, যেমন অনেক সময় সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডারের সাথে এডিএইচডি থাকে, অটিজম থাকে, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি থাকে। কাজেই
এই বাচ্চাটার মধ্যে বা এই মানুষটার মধ্যে এই রোগটাই আছে নাকি এর সাথে আরো অন্যান্য রোগও আছে, কারণ প্রত্যেকটা রোগকে টার্গেট করে কিন্তু ম্যানেজমেন্ট না করলে আসলে রেসপন্সটা ওভাবে পাওয়া যাবে না। তো আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস সেটা আমি বলবো, সেটা হচ্ছে অ্যাসেসমেন্টের পরে যে এটা কি আসলে ট্রিটমেন্ট সম্ভব, সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার কি ভালো হয়। এই ক্ষেত্রে যেটা রিসার্চ বলে এবং আমরা ক্লিনিক্যালি দেখি সেটা হচ্ছে যদি প্রপার ম্যানেজমেন্ট দেওয়া যায়, ম্যানেজমেন্টের মধ্যে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি খুবই ইম্পর্ট্যান্ট এখানে রোল প্লে করে। স্পিচ থেরাপি যদি দেওয়া হয়, স্পিচ থেরাপির অনেক ডিটেইল ভার্সন আছে যারা যেখানে স্পিচ থেরাপিস্ট কাজ করেন কিভাবে সোশ্যাল কমিউনিকেশন ডেভেলপ করা যায়, ল্যাঙ্গুয়েজ ডিসঅর্ডার নিয়ে কাজ করেন, ফ্লুয়েন্সি বা স্টাটারিং নিয়ে কিন্তু স্পিচ থেরাপিস্টরা কাজ করেন। সো এই যে ওভারঅল কমিউনিকেশন ডিসঅর্ডার ডিল করতে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপির একটা দারুণ রেজাল্ট কিন্তু পাওয়া যায়। সোশ্যাল স্কিল ট্রেনিং দেওয়া যায়। তো এই ধরনের অনেকগুলো অপশন আছে কিন্তু যেগুলো আসলে যদি বাচ্চাকে দেওয়া যায় বাচ্চার রেসপন্স অনেক ভালো হবে। ইভেন অ্যাডাল্টহুডেও কিন্তু এই ধরনের থেরাপিগুলো বা সেশনসগুলো নিলে অনেক ভালো রেসপন্স পাওয়া যায়। সো এখানে আমি মূল যে মেসেজটা আপনাদেরকে বলবো যে আমরা আসলে যখন একটা বাচ্চার এই ধরনের প্রবলেমগুলো দেখি, যেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছিলাম, এই সমস্যাগুলো কিন্তু আগে আমরা জানতাম না। আগে ট্রিটমেন্ট আসলে হয়তো ট্রিটমেন্টের অপশনও অনেক কম ছিল। ইভেন লাইভ স্প্রিংয়েও আমাদের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট আছেন যারা এই ধরনের কাজগুলো নিয়ে কিন্তু অনেক মানে রেসপন্স ভালো এবং পেশেন্টদের ফিডব্যাকও খুব ভালো যারা কাজ করে যাচ্ছেন। সো প্রথমে যেটা পেশেন্টকে ফুল অ্যাসেসমেন্টের পরে তার কোন সমস্যাটা সেটা আইডেন্টিফাই করে যদি তাকে এই ধরনের প্রপার থেরাপিগুলো এনশিওর করা যায়, তাহলে একটা বাচ্চাকে বা একটা মানুষকে অনেক বেটার একটা রেজাল্টের দিকে নিয়ে যাওয়া যাবে। সো আমরা যেন আমাদের প্রবলেমগুলোকে যে জাস্ট এটা একটু সমাধান হয়ে যাবে এভাবে করে ফেলে না রাখি, বা আমাদের বাচ্চাদের এই সমস্যাগুলোকে যেন আচ্ছা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ফেলে না রাখি। কারণ আর্লি ইন্টারভেনশন মানে যত দ্রুত সম্ভব আমরা ম্যানেজমেন্টটা করব, থেরাপিগুলো দিব, তত বেশি তাড়াতাড়ি এই রেসপন্সগুলো আসা সম্ভব। আসসালামু আলাইকুম, আমি ডক্টর হুমায়রা শাহজাহান রিদি, শিশু ও কিশোর মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে আছি লাইভ স্প্রিংয়ে। আমি শিশু ও কিশোরদের বিভিন্ন ধরনের মানসিক রোগ ডিল করে থাকি, মূলত বিহেভিয়ারাল ডিসঅর্ডার যেগুলো আচরণজনিত সমস্যা, এংজাইটি ডিসঅর্ডার বিভিন্ন ধরনের আছে, ডিপ্রেসিভ ইলনেস, সাবস্টেন্স ইউজ বা নেশাজনিত সমস্যাগুলো, মোবাইল বা গেমিং অ্যাডিকশন, অথবা বিভিন্ন ধরনের আদার যে সাইকোটিক ইলনেসগুলো আছে, স্কিজোফ্রেনিয়া, বাইপোলার ডিসঅর্ডার, একই সাথে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স যেগুলো আছে যেমন অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, ADHD, ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি, কমিউনিকেশন ডিসঅর্ডার, স্পিচ ডিসঅর্ডার্স, এই ধরনের যেই রোগগুলো শিশু ও কিশোরদের হয়ে থাকে, আমি মূলত মানসিক রোগগুলো সবগুলোই নিয়ে কাজ করে থাকি এবং এই কাজগুলো আমি একটা হলিস্টিক অ্যাপ্রোচ বা কম্প্রিহেন্সিভভাবে ম্যানেজ করে থাকি। তার মানে শুধু শিশুটার সাথেই আমার এখানে সম্পর্কটা না, শিশু এবং এর সাথে রিলেটেড বাচ্চাদের বাবা মা, ফ্যামিলি এবং আদার্স যে ফ্যাক্টর সব কিছু নিয়ে আমি আসলে কম্প্রিহেন্সিভলি কাজ করে থাকি। ইভেন আমি ইউথ নিয়ে কাজ করে থাকি, তার মানে আমি 25 বছর পর্যন্ত ছেলে মেয়েদের সাথে কাজ করে থাকি। অনেক সময় বিভিন্ন ধরনের নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যাদের থাকে, অটিজম, ADHD, যেটা লাইফ লং কোর্স, সেই সমস্ত কেসগুলো আমি সব বয়সেরই পেশেন্ট দেখে থাকি। তো আমাকে যদি দেখাতে চান তাহলে লাইভ স্প্রিং এর পান্থপথ ব্রাঞ্চে আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ।